দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন এই যে এত গুরুত্বপূর্ণ কথা কইতেছে আর এনে একটা কিউর আইছে, সবাই ওটার দিকে তাকাইতেছে। বাইরে আমার অসুস্থতা নিয়ে আমি কথা বলছি, এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে। আমার বলছি তো, আমার যদি পেটে সমস্যা পীড়া চলে যাব। প্রিয় ভাইরা আমার, এটা অফ করেন। আবার যদি আবার বলে নিতেছি, আমার পেটে সমস্যা, পেটের পীড়া, মানে পেটে প্রচুর ব্যথা হয়। যদি ব্যথা শুরু হয়ে যায় কথার মাঝখান থেকে কিন্তু চলে যাব, কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমিও দোয়া করি। অলরেডি 10 বার পেটে মোচড় দিছে, 10 মনে হয় যে আস্তে আস্তে 10, এই নিয়ে মনে হয় 5-7 বার। তো এই জন্য যদি এমন কিছু হয়ে যায় আমাকে মাফ করবেন, আমাকে উঠে যেতে হবে। তো যে কথাটা বলতেছিলাম যে এপস্টাইন ফাইলস কি? আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে, যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়ে বেশি হাজার হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর, ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় বিলিয়নার, মিলিয়নার, কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস, কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী, কিংবা ওই যে ইলন মাস্ক, আরো বড় বড় নাম এই এপস্টাইন ফাইলসে আসছে। এখন আসেন, এপস্টাইন ফাইলস কি? এপস্টাইন একটা লোকের নাম, যে লোক, যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে, তথ্য উদ্ঘাটন করে যে এই এপস্টাইন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল, ধনকুবের। এগুলা কোনো হাওয়াই কোনো কথা না, এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয় তো, ইয়ামেনের শাহজাদা হাতিম, কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা কাহিনী না, বুঝেন নাই? মানে মনে হইতে পারে আপনাদের কাছে, কয় কি হুজুর, এটা কোন দুনিয়ায় বাস করি? ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না? সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন নাই? দ্বীপ আসলে কি, কথাগুলো একটু বুঝাইতে হবে তো আপনাদের। দ্বীপ হলো স্থল থেকে আলাদা জল আকার, সব দিকে জল, মাঝখানে একটা জায়গা বসবাসের, ওইটাকে বলা হয় দ্বীপ। সেন্ট মার্টিন একটা দ্বীপ। তো এরকম একটা দ্বীপ সে কিনে নিছিল এপস্টাইন। আমার কথা বুঝতেছেন? এই এপস্টাইন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড়, কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নাউজুবিল্লাহ, এটা বলতেও আমাদের গায়ে লোম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে র্যাপ করতে, র্যাপ সরাসরি। যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। আবারও বলছে, এটা আলিফ লাইলার কোন সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে। তার আগে এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে 2009 সালে। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথাটা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সবকিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর, বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ 5 বছর না, 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাই আগস্টে, জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া, হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুইজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে। এটা কি আপনার বিশ্বাস হয়?
এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না, আমি তো বলছি যে 2024 সালের জুলাইয়ের 16 তারিখ 17, 18 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে, এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলার ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও এই বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে কইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলেন। অতএব আমরা ভোলা জাতি, ভোলা যাবে না। 2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা কিংবা যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল। তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেল এর সামনে, মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে। চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকোকে বলল যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নাই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকো নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, তার কোনো হুদিস নাই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর, এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনি ভাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়া, আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম। কথা মনে বুঝাইতে পারি নাই। মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকো চিৎকার করে করে কি বলছিল? আবারও বলছি, গাব্রিয়েলা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোট ছোট বাচ্চাদের পা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছোট ছোট বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এফস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এফস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না, ব্রণ, ছোট ছোট বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে, স্যুপ। আপনি কল্পনা করতে পারেন? এই নামগুলো আবারও বলছি, এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা, সেলিব্রিটি, যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী, এই যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম। প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত আইসিটি ডিআরবি। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন। বলবেন হুজুর এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষকে স্যুপ বানায় খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পেছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না?
নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে, কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনে পারে আর কি। নির্বাচনী একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না? সেম ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে, এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার। আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আরে ভাই, দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, কিংবা আরো যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদেরকে ওনার দলে টানতে হবে না? যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে, সাংবাদিক যদি উল্টি মারে, সেনাবাহিনী উল্টি মারে, কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে, দেশের আলেম সমাজ যদি পল্টি মারে, তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন, অসম্ভব। কথা বুঝতেছেন? তেমনি ভাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামত গুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি কি করি না ভাই? করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে। দুর্ভিক্ষ হবে, এগুলাই তো জানি, ঠিক না প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকেই যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, তার সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে আমার হলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে জাতির। আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো, গাব্রিয়েলা রিকোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে, এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের। একটা ছোট্ট আলামত দেখাই। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে, আমার বয়স মাত্র 30, আজকে থেকে 10 থেকে 15 বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন। আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া, এটা সেটা দিয়া ক্ষেতের সার বানাইতো। কি বানাইতো? নিজেই বানাইয়া নিজেই খেতে দিত, আবার চাষ করতো। আমাকে বলেন, এখন কোন কৃষক নিজে এইভাবে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে? বলেন, চাষ করে? এমনকি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে, বিভিন্ন রকমের সার, লাল সার, সাদা সার, জৈবিক যে সারগুলো, এই সারগুলো যদি বন্ধ করে দেয়, সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে, কৃষি বন্ধ হয়ে যাবে। সেম ভাবে আজকে থেকে 10 বছর আগে বা 15-20 বছর আগে, মুরব্বীরা বলবেন 20 বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো? বলেন, সত্যি বলেন, থাকতো? কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি 7-8-10 দিনের জন্য বন্ধ করে দেয়, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। খাওয়ার পানি থাকবে না, গোসলের ব্যবস্থা থাকবে না। এই কথাগুলো কেন বললাম? যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক, মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, মানে সবকিছু যেন সুইচ কেন্দ্রিক। এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে, এক হাহাকার শুরু হয়ে যাবে। এই সুইচগুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ। কি? যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন
চারটিখানি কথা এটা। এই জন্য এই এপস্টিন তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করত, এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো, আস্তাগফিরুল্লাহ, মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো। আপনারা পোল্ট্রি মুরগির ফার্ম দেখছেন না? নাউজুবিল্লাহ। এই এপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোল্ট্রি মুরগির ফার্মের মতো এই এপস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছিল, এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো, ইচ্ছা করলে মাইরা ফেলতো। ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নাউজুবিল্লাহ পায়ু পথে পিছনের রাস্তায় সঙ্গম করত, এবং বিকৃত যৌনাচার ইচ্ছা মতো। এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই, ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো যেটা কল্পনা আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল জেলে। পাপিয়া সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথেও আদালতে গারতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো